পশ্চিমবঙ্গের জন্য একটা বিরাট সুখবর। গোটা রাজ্যের অর্থনীতির পরিস্থিতিটার একেবারে আমূল পরিবর্তন হতে পারে, যার সরাসরি লাভ পেতে পারেন আপনি আমি প্রায় সকলেই। কিভাবে এই অসাধ্য সাধন হতে পারে, এটা কোনো গল্প কথা নয়। যে তথ্য আপনাদের সামনে দেব, সেই তথ্যটা শোনার পর আপনাদের মনের মধ্যে স্বপ্ন শুরু হবে আগামী ভবিষ্যৎকে নিয়ে। একেবারে খনিজ ভাণ্ডারে ভর্তি পশ্চিমবঙ্গ, নতুন করে সেই সন্ধান পাওয়া গিয়েছে। এবং পশ্চিমবঙ্গের মাটির তলায় যে খনি পাওয়া গিয়েছে, যার সন্ধান করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক, সেই স্বপ্ন যদি কোনোদিন বাস্তবায়িত হয়, তাহলে আজকে আমাকে আপনাকে যে পেঁয়াজ বা আলুর দাম নিয়ে চিন্তা করতে হচ্ছে, সেটা আর চিন্তা করার প্রয়োজন পড়বে না। তার কারণ অর্থনীতির আমূল পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গে। কিন্তু তার মধ্যে একটা কিন্তু রয়েছে। এই রাজ্যের প্রশাসকের নাম যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন কি সেটা হওয়া সম্ভব? তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন কি এই স্বপ্ন বাস্তবায়িত হবে? আজকের পর্বে সেই চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত ইন্টারেস্টিং একটি পর্ব। দেখুন, আপনাদের সকালের পর্বেই হয়তো বলেছিলাম যে আজকে বাংলাদেশে ওপার বাংলায় হিন্দুদের উপর যা অত্যাচার চলছে, তা নিয়ে আমার কাছে এত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা আপনাদের জানাবো। কিন্তু আমার মনে হয়েছে কিছুটা একঘেয়েমি কাটানোর জন্য এবং একটা সত্যি সত্যি পশ্চিমবঙ্গবাসীর সুখের খবরের জন্য এই তথ্যটা তড়িঘড়ি আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা প্রয়োজন। যদিও হয়তো কারুর কারুর আপনাদের মনে থাকতে পারে, এ নিয়ে আমি একটা পর্ব করেছিলাম, সেটা অনেক আগে। কিন্তু গতকাল নতুন করে একটা তথ্য এসেছে। কি? খনিজ তেলে ভাসছে পশ্চিমবঙ্গ। 100 বর্গ কিলোমিটারের খনন চেয়ে রাজ্যকে চিঠি পাঠালো কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই ডাকে সাড়া দেবেন? পশ্চিমবঙ্গের প্রায় 100 বর্গ কিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠালো কেন্দ্র। সংসদে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তার কারণ আপনারা জানেন যে উত্তর 24 পরগনার অশোকনগর ছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় খনিজ তেলের বিরাট ভান্ডার পাওয়া গিয়েছে, এবং যেটা আজ না হলেও কাল বাস্তবায়িত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় না হলেও পরবর্তী জামানায় যখন বাস্তবায়ন হবে, তখন আমূল পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। আসুন আপনাদের বলতে চাইবো যে কি করে এর সন্ধান পাওয়া গেল। একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে না। উত্তর 24 পরগনা জেলার উদ্বাস্তু অধ্যুষিত শহর হচ্ছে অশোকনগর। শহরের 22 নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকায় হাবড়া নৈহাটি রোডের পাশেই সেখানে যে কৃষি জমি পড়ে রয়েছে, সেই কৃষি জমি থেকে হঠাৎ করেই সম্ভবত 2018 থেকে 2020 এই সময় নাগাদ অনেকেই বাতাসের মধ্যে আগুন দেখতে পান। কৃষি জমির মধ্যে কিভাবে বাতাসে হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে, এই তথ্য খুঁজতে গিয়ে পাওয়া যায় যে বাতাসের মধ্যে নাকি মিথেন গ্যাস ঘুরে বেড়াচ্ছে। এরপরেই ওএনজিসি কর্তৃপক্ষের কাছে খবর দেওয়া হয়। 2017-18 সাল নাগাদ ওএনজিসি কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়ে দেয় যে গোটা মুলুক ভাসছে প্রাকৃতিক তেলের উপর। একেবারে স্বর্গরাজ্য যাকে বলে, কার্যত সেই রকমই যেন একটা অবস্থা। ভূগর্ভস্থ সেই তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানো হয়েছিল ওএনজিসির তরফে। সেখান থেকেই উদ্ভাবন করা যায় যে তরল সোনায় ভাসছে ওই অঞ্চল। শুধু যে অশোকনগর তেমনটাই নয়, এছাড়াও পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর, এমনকি বনগাঁর বিস্তীর্ণ অংশে এই প্রাকৃতিক সম্পদ রয়েছে বলে হঠাৎ করেই সেই খাজানার তথ্য চলে আসে হাতে। এরপরেই তদানীন্তন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং তিনি সেই সময় অশোকনগরে পরিদর্শনেও এসেছিলেন। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে 2017-18 সালে যার সন্ধান পাওয়া গিয়েছিল, প্রায় 6-7 বছর কেটে যাবার পরেও কেন কিচ্ছু এগোলো না? এর উত্তর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তাদের নিষ্ক্রিয়তা। তার কারণ পেট্রোলিয়াম বা খনিজ তেল বিবেচিত হয় দেশের সম্পত্তি হিসাবে, কোনো রাজ্যের সম্পত্তি নয়। তবে কোনো রাজ্যের মাটির তলায় এই সম্পদ থাকলে কেন্দ্রকে সেখানে খনন কার্য চালানোর জন্য ওই রাজ্যের কাছ থেকে পেট্রোলিয়াম মাইনিং লিজ, যাকে বলে পিএমএল, সেই সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। 2020 সালে অশোকনগর থেকে
খনিজ তেল উত্তোলনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রথমবারের জন্য পিএমএল এর আবেদন জানায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি 2020 সালে, অর্থাৎ 4 বছর আগে। অভিযোগ, 4 বছর পেরিয়ে গেলেও পিএমএল এর পারমিশন দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং সূত্রের খবর ওই সংক্রান্ত অনুমতি চেয়ে কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত আমাদের এই রাজ্য সরকারের কাছে মোট 19টি চিঠি পাঠানো হয়েছে। তার মধ্যে 14টি চিঠি পাঠিয়েছে ওএনজিসি, আর 3টি চিঠি রাজ্যকে পাঠিয়েছিল সরাসরি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। একবার ভেবে দেখুন, এই বিগত 4 বছর ধরে ওএনজিসি এবং কেন্দ্র মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে 19টি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু এই চিঠির একটিতেও নাকি আমাদের এই রাজ্য সরকার উত্তর দেয়নি কিংবা এই পিএমএল এর সার্টিফিকেট দেয়নি, অর্থাৎ খনন কার্য চালানোর কোনো অনুমতিই দেয়নি আমাদের এই রাজ্য প্রশাসন। একবার ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাকে আপনারা বারবার নির্বাচিত করে আসেন, কতটা অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে এই সরকার, একবার ভেবে দেখবেন। আরো একটু ইতিহাস বলা যাক। 2018 সালে উত্তর 24 পরগনার অশোকনগরে খনিজ তেলের সন্ধান পাওয়া যায়। সেখানকার মোট 5.88 বর্গ কিলোমিটার এলাকায় ওই তেল রয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে এবং পরীক্ষা নিরীক্ষার পর জানায় ওএনজিসি। তারপরে একাধিক জায়গায় তেলের সন্ধান মিলেছে আমাদের এই রাজ্যে বলে দাবি করেছে কেন্দ্র। তার মধ্যে যেমন রয়েছে রানাঘাট, বনগাঁ, ভূপতিনগর এবং পূর্ব মেদিনীপুরের এক অংশে। কেন্দ্রের দাবি, রাজ্যে অন্তত 99.06 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই খনিজ তেলের অপরূপ ভাণ্ডার রয়েছে। এই সব এলাকাতে খননের জন্য দফায় দফায় চিঠি পাঠাচ্ছে কেন্দ্র আমাদের এই রাজ্য সরকারকে, অথচ আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প বিমুখ রাজ্য সরকার কোনো উত্তর না দিয়ে বা তাদের কোনো পারমিশন দিচ্ছে না যাতে করে এই শিল্প কার্য আমাদের পশ্চিমবঙ্গের বুকে গড়ে ওঠে। কেন্দ্রীয় সরকারের দাবি, পশ্চিমবঙ্গে খনিজ তেলের জন্য ইতিমধ্যেই 1045 কোটি টাকা তারা বিনিয়োগ করে ফেলেছেন। যদিও খনন কার্যের মাধ্যমে রাজ্যের মাটির তলা থেকে তেল উত্তোলন শুরু করা যায়, তবে সেই বাবদ প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের আয় হতে পারে 8126 কোটি টাকা। সঙ্গে রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। অর্থাৎ রাজ্য সরকার যেমন কেন্দ্রের কাছ থেকে 8126 কোটি টাকা প্রত্যেক বছর পেতে পারে, ঠিক তেমনি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এত অভিযোগ শিল্পহীনতায়, সেই অপবাদও ঘুচে যাবে। তার কারণ পশ্চিমবঙ্গের প্রচুর বেকার যুবকদের চাকরি সেখানে হতে পারে। এই রকম যখন একটা সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের বুকে যে কোনো সরকার থাকলে যখন এই সুবর্ণ সুযোগটি কার্যত লাফিয়ে লুফে নিতে পারত, কিন্তু আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তিনি কিচ্ছুটি না করে চুপচাপ বসে রয়েছেন দীর্ঘ 6 বছর ধরে। 2018 সালে যখন জানতে পেরেছিলেন, তারপর থেকে 19 বার চিঠি পাঠানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশনটুকুই দিচ্ছেন না যে কেন্দ্রীয় সরকার বা ওএনজিসি তারা খনন কার্য চালু করতে পারেন। একবার ভেবে দেখবেন, যারা এই কয়েকদিন আগেও উপনির্বাচনের লম্বা লাইনে দাঁড়িয়ে এই প্রশাসনকে জিতিয়ে আসলেন এই চিন্তাতে যে আপনার ছেলের কর্মসংস্থান হবে, আপনার পরিবারের পাকা বাড়ি হবে, আপনার গৃহিণীর হাতে মাসে বেশ কিছু টাকা আসবে, এই চিন্তা করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আসলেন, তারা কার্যত কি ভুল করেছেন আশা করি আজকের পর্বে অনেক অংশেই আপনারা বুঝতে পারবেন, যদি আপনারা নিরপেক্ষ মানসিকতার হয়ে থাকেন। আর যদি ভাবেন জীবনটা যেমন চলছে, তৃণমূলের কেউ কেউ তোলাবাজি করে কিংবা কারুর কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা লুট করে কিংবা রেশনের চাল চুরি করে কিংবা ট্যাবের টাকা চুরি করে, এইভাবে বিভিন্ন চুরি দুর্নীতি করে পশ্চিমবঙ্গের শাসক ঘনিষ্ঠ একটা বড় অংশ যেভাবে তাদের কর্মজীবন এবং জীবনযাপন করার চেষ্টা করছেন, তার থেকে কি অনেক সম্মানজনক হতো না যে আপনার আমার বাড়ির ছেলেটি কিংবা আপনি আমি যদি ওই কারখানায় চাকরি পেতাম, পশ্চিমবঙ্গের বুকে একটা আমূল অর্থনীতির পরিবর্তন যদি আসতো, সসম্মানে আমরা রোজগার করতে পারতাম, নিত্য নৈতিক যে মূল্য বৃদ্ধি হচ্ছে যেটাকে কমানো নরেন্দ্র মোদী সরকার কেন, কেন্দ্রে যে সরকারই আসুক না কেন, কারোর কমানোর ক্ষমতা নেই। তার কারণ গোটা বিশ্ব জুড়ে যেভাবে যুদ্ধ চলছে, সেই যুদ্ধর আবহে যেভাবে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, এই অবস্থাতে কোনোভাবেই যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বা মূল্য রোধ করা একেবারেই সম্ভব নয়,
সেখানে শুধুমাত্রই অল্টারনেট রয়েছে সাধারণ মানুষের হাতে কাঁচা টাকার যোগান। কিন্তু সেই যোগান হবে কি করে? তোলা তুলে কিংবা তোলাবাজি করে? না, সেটা কেউ কেউ করতে পারেন, কিন্তু সার্বিকভাবে তার উন্নতি হয় না। তাহলে কর্মসংস্থানে জোর দিতে হবে। আর এই কর্মসংস্থানের একটা বিরাট সম্ভাবনা আমাদের মাটির নিচেই রয়েছে। কোথাও যেতে হবে না, অন্য কোনো রাজ্যেও যেতে হবে না, আপনাকেও কিছু করতে হবে না, রাজ্য প্রশাসনকেও কিছু করতে হবে না। যেটা করতে হবে, শুধু সম্মতি দিতে হবে যে হ্যাঁ, আপনারা আসুন, এখানে শিল্প তৈরি করুন। আমাদের এই যে খনিজ তেলের ভান্ডার রয়েছে, সেই খনিজ তেল উত্তোলন করে পরিশোধন করে সেটাকে বিক্রির বাজার যদি তৈরি করতে পারেন, পশ্চিমবঙ্গের বুকে একটা আমূল অর্থনীতির যে পরিবর্তন হবে, তার সুফল যেমন ভারতবর্ষ পাবে, কিন্তু তার থেকেও বেশি সুফল পাবো পশ্চিমবঙ্গবাসী। কিন্তু সেটা হবে কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় চপকেই শিল্প বলে মনে করেন, কিংবা কচুরিপানা বা কাশফুলের বালিশ তৈরি করার মতলব তৈরি করেন, তাহলে তিনি এত বড় ভারী শিল্পের কথা ভাবতে যাবেন কেন? পশ্চিমবঙ্গের মানুষ যদি এই কচুরিপানা দিয়ে বাটি তৈরি করা, কিংবা চপকে শিল্পের আকারে নিয়ে আসা, অথবা কাশফুলের বালিশ তৈরি করার মতো শিল্পেই বুঁদ হয়ে থাকেন, তাহলে এত বড় ভারী শিল্পে পশ্চিমবঙ্গের মানুষ প্রলোভিত হতে যাবেন কেন খামোকা? তাদের তো ওই 500 টাকা 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে যাওয়া অনর্গল কিছু মিথ্যে প্রতিশ্রুতিতেই যদি তারা বুঁদ হয়ে বছরের পর বছর এই সরকারকে জয়যুক্ত করে থাকেন, তাহলে এই শিল্পের কি সত্যি প্রয়োজন রয়েছে? একবার ভেবে দেখবেন, যে রাস্তার মধ্যে দিয়ে আপনি হাঁটছেন, হয়তো তার কিছু গভীরেই রয়েছে সোনার খনি। সেই সোনার খনি আর আপনার মধ্যে দূরত্ব হয়ে দাঁড়িয়েছে শুধু এই রাজ্যের প্রশাসন, যাকে আপনি আমি নির্বাচিত করে দিনের পর দিন রেখে দিচ্ছি। একবার কল্পনা করে দেখুন, আমাদের এই রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় থাকতো কোনোভাবে, তাহলে কি এই পারমিশন দিতে দেরি হতো? তাহলে কি পশ্চিমবঙ্গের শিল্প আসতে দেরি হতো? তাই যে কৃতকর্ম আমরা করছি প্রত্যেকটি নির্বাচনে, তার ফল তো আমাদের পেতেই হবে, এবং সেই ফল আমরা কড়ায় গন্ডায় শোধ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার সুযোগ নিচ্ছেন। যাই হোক, কি বলবেন বন্ধুরা, অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর বলে আমার মনে হলো। তার কারণ গোটা রাজ্য, দেশ জুড়ে, প্রতিবেশী দেশ জুড়ে যে সমস্ত নেগেটিভ খবরগুলো রয়েছে, তার থেকে একেবারে আলাদা একটা খবর আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটা আপনাদের মনের মধ্যে অনেকটাই আশা তৈরি করতে পারে। কিন্তু ওই মাটির তলার তেল আর আপনার সঙ্গে দূরত্ব শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, সেটা যতদিন না মিটছে ততদিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আর রাজা হওয়া হলো না।